দর্শক, আগারগাঁও বিআইসিসি ভবনে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সেই নববধূ যাদের হাতে মেহেদির রং তখনও মোছেনি, কিন্তু তাদের বুকে তাজা রক্তে সেই মেহেদির রং ঢেকে যায়, তাদেরকেও নির্মমভাবে হত্যা করে। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের, তিনি পঙ্গু ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি জামিল উদ্দিন আহমেদ ছুটে এসেছিলেন, ঘাতকের দল তাকে হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান নিজের মা ত্যাগ করে যে বাধা দিতে চেয়েছিল ঘাতকদের, তাকে হত্যা করে। ঘাতকের দল কিন্তু ওই একটি জায়গায় থেমে থাকেনি, ওই একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি আক্রমণ করে। যুবনেতা শেখ ফজলুল হক মনি, তিনি বাংলা বাণীর সম্পাদক ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। বাংলাদেশের প্রতিটি অর্জনে ছাত্র সমাজের পক্ষ থেকে তিনি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। যখন ঘাতকের দল তাকে হত্যা করতে যাওয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী ছুটে এসেছিল, ওই একই সাথে সেই আর্যমণিকেও হত্যা করে। শেখ ফজলুল হক মনি এবং আর্যমণির দুটি অবুঝ বাচ্চা মায়ের আর বাবার রক্তাক্ত সেই দেহের কাছে বাবা মা বলে চিৎকার করে কাঁদে। একই দিনে আমার সেজুপুকুর বাড়ি আক্রমণ করে আব্দুর রাব সানিয়াবাদ, যিনি কৃষিমন্ত্রী ছিলেন। আজ আমাদের কৃষি বিষয়ে তার যথেষ্ট অবদান রয়েছে। তিনিও একজন মুক্তিযোদ্ধা সংগঠক। ঘাতকের দল তাকে হত্যা করে। তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি, তার 4 বছরের নাতি সুকান্ত, ভাতুষ পুত্র, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং ভাগ্নে সহ সেখানেও নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিল। আমার ফুপুর 2 বোন, 1 ভাই, তারাও গুলির আঘাতে আহত এবং বাড়িতে আরও কাজের লোকজন অনেকেই মৃত্যুবরণ করে। 15ই আগস্ট এই 32 নম্বর বাড়ি আক্রমণ করতে যেয়ে ঘাতকের দল যে গোলা ছুঁড়েছিল, তাতে মোহাম্মদপুরে কয়েকটি বাড়িতে সেই গোলা পড়ে, 32 নম্বর বাড়িতে না পড়ে। আর সেখানে কয়েকজন মানুষ নিহত হয় এবং আহত হয়। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবথেকে কষ্টের বিষয় হলো, যেখানে তেমন কোনো ইস্যুই ছিল না, যে কোটা আমি সম্পূর্ণভাবে আমি সেটা বাতিল করে দিয়েছিলাম। হাইকোর্টের রায় সেটা আবার যখন পুনর্বার নিয়ে আসা হয়, সরকারের পক্ষ থেকে আমরা আপিল করি। আপিল বিভাগ সেটা সেই হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানির তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, যে কোটা আর থাকবে না। আমার জারিকৃত প্রজ্ঞাপনটাই আবার কার্যকর হয়। দুঃখের বিষয়, সেই সময় আন্দোলন করতে যেখানে আন্দোলন প্রতিটি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছিল। মূল দাবি কোটা সংস্কার। আবার উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকে সেটা রায়ও দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও এই আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, তারপর অনেকগুলি প্রাণ ঝরে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি
একজন আপনজন হারালে কি কষ্ট হয়, মানুষ একটা শোক সইতে পারে না। আর আমি তো গোটা পরিবার, আমি আর আমার রেহানা এবং আমরা যারা 15 আগস্ট আপনজন হারিয়েছি, আমরা তো সবাইকে হারিয়ে আছি। তারপরে তো সে হারাবার বেদনা নিয়ে ফিরে এসেছিলাম বাংলাদেশে, যে বাংলাদেশে তখন আমার বাবার ঘাতকরা ক্ষমতায়, যুদ্ধ অপরাধী যারা আমাদের মা বোনকে ধরে নিয়ে ওই পাকিস্তানি হানাদার বাহিনীর তাদের ক্যাম্পে তুলে দিয়েছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, লুটপাট করেছে। তারাই তখন ক্ষমতায় ফিরে এসেছে 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর। 6 বছর দেশে আসতে পারিনি, বিদেশে রিফিউজি হিসেবেই আমাদের থাকতে হয়েছে। আমার ছোট বোনের পাসপোর্টটাও যারা ক্ষমতায় এসেছিল দেয়নি, রিনিউ করতে দেয়নি। 6 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যখন সবার প্রতি নির্বাচিত করে ফিরে আসি, আমি ফিরে এসে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নেই, প্রত্যন্ত অঞ্চল আমি ভ্রমণ করি, কোন দেশে এলাকার মানুষ, যে দেশে বঙ্গবন্ধুর আমলে আমরা প্রবৃদ্ধি 9 ভাগ পর্যন্ত অর্জন করেছিলাম, মাথাপিছু আয় মাত্র 54 মার্কিন ডলার থেকে 277 মার্কিন ডলার উন্নীত করেছিলাম, সেই দেশ আবার পিছনে পড়েছিল। আবার হাহাকার, দুর্ভিক্ষ প্রতিনিয়ত দেখেছি। তারপরে যখন 21 বছর পর সরকার এসেছি, মন প্রাণ দিয়ে চেষ্টা করেছি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে। প্রথমে খাদ্য নিরাপত্তা, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সেই নিশ্চয়তা দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেওয়া। প্রথমবার 5 বছর, দ্বিতীয়বার এসে 2009 জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকার এসে এ পর্যন্ত আজকের বাংলাদেশ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজকে সারা বিশ্বে যে বাংলাদেশ এখন মাথা উঁচু করে কথা বলতে পারে, দাঁড়াতে পারে, বিশ্ব সম্মানের সাথে দেখে, সেই বাংলাদেশে আবার রক্ত ঝরবে, আবার এই ধরনের অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে। আর মানুষের সেবা করবার জন্য যে সকল প্রতিষ্ঠান যেখান থেকে মানুষ সেবা পায়, সেই দুর্যোগ মোকাবেলায় বিশ্বে আমরা এখন রোল মডেল, উন্নয়নের রোল মডেল। প্রতিটি প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, আর সেই সাথে সাথে মানুষের জীবন নেওয়া এবং বিভিন্ন শ্রেণী পেশার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে ছোট শিশুটি। কেন এই রক্ত ছড়া? আজকে যাদের আমরা হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর আমি নিজে দেখেছি, এখনো বহু, কালকে একটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম। এটা অত্যন্ত কষ্টকর। আমি জানি না অপরাধটা কি ছিল আমাদের, যে ইস্যুটা নেই সেটা নিয়েই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি, দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না, আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি। আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে, এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। আমি জানি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, গুলি, বোমা, মিটিংয়ে বোমা পুঁতে রাখা, সরাসরি গুলি, গ্রেনেড হামলা করে মারার চেষ্টা, বহুবার আমাকে এই পরিস্থিতিতে পড়তে হয়েছে 81 সালে বাংলাদেশে আসার পর। আমি তো জীবনে পরোয়া করিনি
দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্র্যের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না, তাদের বিনা পয়সা ঘর দিতে হবে। চিকিৎসা সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। শিক্ষায় প্রত্যেকটা পরিবারকে সহায়তা, বৃত্তি, উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা, উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা। অবকাঠামোগত উন্নয়নে আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চলাচলের সুবিধা পেয়েছে, আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পাচ্ছে। তো সেই সময় এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একদিকে বাংলাদেশের উন্নয়নকে পিছনে ফেলা, আর একদিকে কতগুলি মায়ের কোল খালি করা। যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর এ বিষয়ে ইতিমধ্যেই আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, কারণ দাবির অপেক্ষা আমি রাখিনি। আমি তার আগেই জুডিশিয়াল কমিটি করে দিয়ে, এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি, আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে, আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংস্থা আছে, বিশেষ করে বিদেশে, তাদের কাছে আমরা সহযোগিতা চাই যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। কারণ আমি জানি যেখানে আমার কোনো ঘাটতি ছিল না, যারা বসেছিল আমি বারবার আলোচনা, তাদের দাবি মানা সব থেকে, আর যার দাবি মানব কি, যেটা আমি করে দিয়েছি সেটাই তো, এটা তো আমারই করা, ইস্যুটা তো আমারই, আমিও আপিল করা হয়েছে অ্যাপিলেট ডিভিশনে। তারপরে এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত, সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। ওই ৭১-এ যারা পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের, সবথেকে দুঃখের। যাক, আমি যেহেতু স্বজন হারিয়েছি, আমি জানি কষ্ট, তাই আমি যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতিও আমার সহমর্মিতা জানাচ্ছি। কোনো স্থাপনা ধ্বংস করেছে, স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। উপস্থিত সুধীমণ্ডলী, জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছিলেন এদেশের মানুষের জীবন মান উন্নত করতে। তিনি ছিলেন কৃষি বান্ধব। আমাদের মাটি অত্যন্ত উর্বর, সোনার মাটি। স্বাধীনতার পর বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে এইরকম ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কোনো কিছু নেই, আপনি এই অবস্থায় কিভাবে দেশকে গড়ে তুলবেন? তিনি জবাব দিয়েছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি সেই মাটি মানুষ দিয়েই এ দেশ গড়ে তুলব। 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, যে সংবিধানে মানুষের সকল মৌলিক অধিকারের কথা সুনিশ্চিত করে বলা আছে। তিনি দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যেমন কৃষি গবেষণা, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেই সাথে পুষ্টি অধিকারটাও সুনিশ্চিত করবার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, আমি কোট করছি, বলেছিলেন, মাছ হবে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ, আনকোট।
নদী নালা খাল বিলের দেশ আমাদের। তিনি এটাই মনে করতেন, যত আমরা বেশি উৎপাদন করতে পারবো, নিজেদের চাহিদা মিটিয়ে আমরা বিদেশেও রপ্তানি করতে পারবো। সমুদ্রের সীমা মিয়ানমার এবং ভারতের সঙ্গে আমাদের সমুদ্র সীমা সুনির্দিষ্ট করা ছিল না। বঙ্গোপসাগরে আমাদের যে অধিকার, সে অধিকার নিশ্চিত করা ছিল না। 1974 সালে এই সমুদ্র সীমার একটি আইন জাতির পিতা বঙ্গবন্ধু করে দিয়ে যান, যে আইন জাতিসংঘ করেছিল 1982 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে দূরদৃষ্টি, এটাই প্রমাণিত। দুর্ভাগ্যের বিষয় হলো 15ই আগস্টের পরে যারা সরকার এসেছিল, তারা কখনোই সেই আইন মোতাবেক আমাদের সমুদ্র সীমায় যে অধিকার আছে, সেই অধিকারের কথা কখনোই স্মরণও করেনি, উল্লেখও করেনি, উদ্যোগও নেয়নি। 96 সালে সরকার আসার পর থেকে আমরা কিছু উদ্যোগ নেই, এবং উদ্যোগ নিয়ে কি কি করণীয় সেটা ঠিক করি। মাত্র 5 বছর, অতি অল্প সময়। তারপরও জাতিসংঘে যে আনক্লজ আছে সেখানে আমরা সই করি, যাতে সেখান থেকে আমরা সহযোগিতা পাই। এরপর 2001 থেকে 2008 আমরা সরকারি ছিলাম না। 2009 সরকারি আসার পর আমরা আবার উদ্যোগ নিই। 2 প্রতিবেশী দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আন্তর্জাতিক আদালতে গিয়ে আমরা জয়ী হই এবং সেই বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করি। আমাদের যে মৎস্য, বিশেষ করে মিঠা পানির মাছ, আমাদের অনেক প্রজাতির মাছ, সেই মাছের উৎপাদন বাড়ানো এবং মানুষকে উৎসাহিত করা, সেই লক্ষ্য নিয়ে 1973 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিজেই এই গণভবনের লেকে প্রথম মাছ তিনি মুক্ত করেন। কারণ সেখানে এই যে তিনি প্রথম গণভবনের লেকে মাছ অবমুক্ত করে দেশের মানুষকে আহ্বান করেছিলেন যে যার যেখানে নদী নালা খাল বিল জলাভূমি পুকুর যা আছে সবাই মাছ উৎপাদন জন্য বাড়ায়, যা সবথেকে নিরাপদ, আমিষ এবং পুষ্টি আমাদেরকে দিতে পারে, দেশের মানুষকে দিতে পারে। তার শুভ সূচনা তিনি করেছিলেন। আমরাও যখন সরকার এসেছি তখন থেকে এই পুষ্টি চাহিদা পূরণ করবার জন্য, সেই সাথে কর্মসংস্থানের ব্যবস্থা, মানুষের আর্থিক সচ্ছলতা এবং আমাদের এই মৎস্য উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানি করতে পারি, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নেই। আবার আমরা ইতিমধ্যেই 2016-17 সালে বাংলাদেশ মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, বিশেষ করে মিঠা পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হই। একসময় ছিল মানুষ শুধু ওই নুন ভাত খুঁজত, এখন কিন্তু ভাতের সাথে একটু মাছও খেতে পারি। অন্তত সেই সক্ষমতা, মাথাপিছু আয়ও আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমরা চাষি পর্যায়ে লাকসই ও জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তির সম্প্রসারণ, উন্মুক্ত জলাশয়ে সহ ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং সামুদ্রিক মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা আমরা গ্রহণ করি, যার ফলে 2022-23 অর্থ বছরে আমাদের মাছ উৎপাদন 49,15,000 মেট্রিক টনে উন্নীত হয়, যা 2007-08 সালে যা ছিল মাত্র 25,63,000 মেট্রিক টন। এর দ্বিগুণ আমরা উৎপাদন করতে সক্ষম হই। আমি যখন 96 সালে সরকারে আসি, তখন আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, একটাই কৃষি বিশ্ববিদ্যালয় ছিল মাত্র ময়মনসিংহে, আর তাছাড়া জাতির পিতার হাতে গড়া কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমি তাদের সাথে কথা বলি, তাতে তখন দেখলাম যে শুধুমাত্র তেলাপিয়া আর কার্প মাছ এই নিয়েই গবেষণা হচ্ছে। তো আমি বললাম শুধু এই মাছটাতে গবেষণা করলে হবে না, আমাদের দেশীয় প্রজাতির মাছ যাতে বৃদ্ধি পায় সেই গবেষণাও আমাদের দরকার। এবং তখন থেকে এই গবেষণার দিকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই এবং গবেষণার জন্য কৃষি গবেষণা, অর্থাৎ ধান উৎপাদন থেকে শুরু করে তরি তরকারি, ফলমূল সব কিছুতে যাতে গবেষণাটা হয়, সেদিকে লক্ষ্য রেখে একটা আলাদা বরাদ্দ আমরা দিয়েছি। প্রথমবারই আমি 12 কোটি টাকা দিই, এরপরে 100 কোটি টাকার বাজেটে একটা থোক বরাদ্দ রেখে দিই।
একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা অর্থাৎ কম্পিউটার শিক্ষা, আর একটা হচ্ছে এই আমাদের কৃষি গবেষণা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিই এবং যার ফলাফল আমরা পেয়েছি। বাংলাদেশকে প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আমরা করলাম। সবথেকে বেশি ফসল উৎপাদন হলো 1998 সালে বন্যার পরে। আমাদের চাহিদার থেকেও বেশি খাদ্য আমরা উৎপাদন করতে সক্ষম হয়েছিলাম, যার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছিল তখন। এবং আজকে বাংলাদেশ মিঠা পানির মাছ আহরণে বিশ্বের দ্বিতীয় অবস্থানে আমরা উঠে এসেছি। মিঠা পানির মাছ অর্থাৎ পুকুর, আমাদের নদী নালা, সেখানে যে মাছগুলো উৎপাদন হয়, সচরাচর আমরা যে মাছ খেয়ে থাকি সেটা উৎপাদনে সারা বিশ্বে এখন বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। আমাদের ভৌগোলিক সীমারেখা কিন্তু খুবই কম, তারপরেও আমাদের গবেষণার ফলেই আমরা মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে পেরেছি বলে এটা সম্ভব হয়েছে। তাছাড়া বদ্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে বাংলাদেশ ধারাবাহিকভাবে 5 বছর বিশ্বে 5ম স্থান ধরে রেখেছে। 5ম স্থান 5 বছর কেন, আমরা তো আরও উপরে উঠতে চাই। কাজে এখানে যারা আমাদের বাচ্চারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু উদ্যোগ নেন, আমরা যেন আরও উপরে উঠতে পারি। আমাদের মৎস্য চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় সেটাও নিশ্চিত করা। তবে এখন একটা সুবিধা হয়েছে, আগে কেউ মোবাইল ফোন ব্যবহার করতো না। 96 সালে আসার পরই আমি সব ডিজিটাল সিস্টেম করি এবং মোবাইল ফোন সকালে হাতে হাতে তুলে দিই। আর এখন মোবাইল ফোনের মাধ্যমেই কোন বাজারে কত মাছের কী দাম আমাদের মৎস্য চাষিরা সেটা জানতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার ফলে সমুদ্রেও যারা মাছ ধরেন তারাও কিন্তু সেখানে বসে যোগাযোগ করতে পারেন এবং বাজারের কী অবস্থা সে খবরটা প্রত্যন্ত অঞ্চল থেকেও নিতে পারেন এবং সমুদ্র থেকেও নিতে পারেন।